আলোচনার বিষয়বস্তু তো ভয়েস কল। হ্যাঁ, স্যার, হ্যালো। জি স্যার, জি স্যার। আপনাদেরকে একটু একটা বিষয় হচ্ছে জানিয়ে রাখা দরকার ছিল। আমরা যখন ক্লাস রেকর্ড চালু করি তখন হচ্ছে যাদের নেটওয়ার্ক সবচেয়ে বেশি দুর্বল তারা হচ্ছে অটোমেটিক্যালি মিটিং থেকে লিভ নিয়ে নেয়। মানে মানে হচ্ছে মিটিং থেকে হচ্ছে সরে যায়। তো আপনারা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে বা একটু নেটওয়ার্ক স্টেবল করে জয়েন করার চেষ্টা করবেন। স্যার, আপনি হচ্ছে মিউট অবস্থায় আছেন স্যার। হ্যাঁ, এবার শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আপনি শুরু করতে পারেন স্যার তাহলে। আচ্ছা, ধন্যবাদ সব পার্টিসিপেন্টকে। আমরা আশা করি একটা আহ, ফলপ্রসূ আলোচনায় যেতে পারবো। উম, আর যারা পার্টিসিপেন্ট আছেন তারা অধিকাংশই নতুন জেনারেশনের মানুষ বলে আমি গেস করছি, তাই না? জি স্যার, অনেকটাই এরকম। আচ্ছা, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্টেন্ট রাইটিং, তাই তো? জি স্যার। জি স্যার। এখন কন্টেন্ট রাইটিং নিয়ে আমি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি আপনাদেরকে। দেন আমরা আলোচনার ভিতর দিয়ে যখন কোনো প্রশ্ন আসবে, যখন কোনো রকমের জিজ্ঞাসা থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা যে সবসময় আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো এরকম না, তবে চেষ্টা করব আপনাদের সঙ্গে কমিউনিকেট করবার এবং আলোচনা করবার। প্রথম কথা হলো যে কন্টেন্ট জিনিসটা কি। আমাদের কন্টেন্ট বলতে আমরা বাংলায় সাধারণত বুঝে থাকি বিষয়বস্তু, যে কোনো একটা বিষয়, সেটা হচ্ছে কন্টেন্ট। এবং এই কন্টেন্ট রাইটিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সমস্ত বিশেষ করে নতুন জেনারেশনের মানুষ যারা, এমনকি 50 বছরের নিচে, প্রায় সমস্ত মানুষের একভাবে না একভাবে কন্টেন্ট রাইটিং এর সঙ্গে যোগাযোগ আছে। মানে বিশেষ করে যারা স্পেশালি টেকনোলজিতে সাউন্ড, সেই মানুষগুলোর। এবং কন্টেন্ট রাইটিং নিয়ে নতুন জেনারেশনের ভিতরে প্রত্যাশা, আশা অনেক কিছুই আছে। অনেকে ভালো করছেন কন্টেন্ট রাইটিং দিয়ে, অনেক মানুষ অনেক দূর এগিয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হলো যে কন্টেন্ট রাইটিং এর স্কিল নিয়ে প্রথম কথা হতে পারে। অনেকেই কনফিউজড হয়ে যায় কন্টেন্ট রাইটিংটা কিভাবে করবে, কন্টেন্ট রাইটিং এর জন্য তার কি কি করণীয়, কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে তাকে। আমি দেখছি অনেকগুলো মাইক মিউট করা, ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো কন্টেন্ট রাইটিং একটা স্কিল, এটা এটা একটা দক্ষতার ব্যাপার। আপনি কন্টেন্ট রাইটিং এর নানান ধরনের প্রফেশনাল কন্টেন্ট রাইটিং আছে, অ্যামেচার কন্টেন্ট রাইটিং আছে, শৌখিন কন্টেন্ট রাইটিং আছে। নির্ভর করে আপনি কোন ধরনের কন্টেন্ট রাইটিং এর প্রতি আগ্রহ। যদি প্রফেশনাল কন্টেন্ট রাইটিং হয়, পৃথিবীব্যাপী হাজার হাজার আউটলেট আছে যেখানে কন্টেন্ট রাইটিং এর সুযোগ আছে। এখন ইন্টারন্যাশনালি যদি আপনি কন্টেন্ট রাইটিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেই ভাষায়, স্পেশালি ইংরেজিতে কন্টেন্ট রাইটিং বেশিরভাগই হয়ে থাকে, ইদানিং চাইনিজ, জার্মান এবং বিভিন্ন ভাষায় কন্টেন্ট রাইটিং হয়। আপনি যেই ভাষায় কন্টেন্ট রাইটিংটা করবেন, বাংলায়ও কন্টেন্ট রাইটিং হচ্ছে, অনেক অনেক ধরনের কন্টেন্ট রাইটিং এর সঙ্গে আমরা পরিচিত।
আপনি যেই ভাষাটায় কন্টেন্ট রাইটিং করবেন, ফার্স্ট আপনাকে সেই ভাষাটায় সাউন্ড হতে হবে আনডাউটেডলি। এখন আপনাদের কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আরো একটা সুবিধা চলে আসছে, সেটা হচ্ছে এআই ব্যবহার। আমি মনে করি না যে এআই ব্যবহারকে প্লাগিয়ারিজম বলা যায় পুরোপুরি। এখন বহু মানুষ বহুভাবে এআই এর সহায়তা দিচ্ছে। আপনি এআই থেকে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ভাষাগত আহ, সুবিধাটা নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে আপনার এআই দিয়ে যে আপনি কন্টেন্ট যেটা লেখাবেন সেটা এডিট করবার ক্ষমতাটা আপনার আছে কিনা। আদারওয়াইজ এখন কিন্তু কোনো লেখা যদি এআই দিয়ে লেখানো হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে লেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও একটা পরিভাষা তৈরি হয়েছে, যেটা দেখলেই বোঝা যায় যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেখা, পুরো হিউম্যানলি না। এক, দ্বিতীয়ত কথা, আপনার কন্টেন্ট পুরোপুরি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝবে তাও না কিন্তু। ফলে আপনাকে ভাষাগত জায়গাটায় অবশ্যই দক্ষ হইতে হবে, যাতে আপনি মিনিমাম এডিটটা করতে পারেন। এটা যদি আপনি এআই এর সহায়তা নেন। আর নিজস্ব যদি ভাষার প্রতি যথেষ্ট দক্ষতা থাকে, সেটা ডিফারেন্ট প্রশ্ন, ডিফারেন্ট কথা, আপনি নিজের থেকেই লিখতে পারেন। এখন প্রশ্ন হলো যে আপনি কি বিষয়ে কন্টেন্ট রাইটিং করছেন। যেমন কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে টেকনিক্যাল অনেক বিষয় আছে, বহু ধরনের বহু কোম্পানি কন্টেন্ট রাইটিং করিয়ে থাকে, বহু মানুষ সাহিত্য বিষয়ক কন্টেন্ট তৈরি করে, বহু মানুষ আর্টিকেল তৈরি করে, ইন্টারন্যাশনাল রিলেশনস এর উপরে তৈরি করে, আপনার সোশ্যাল মিডিয়ায় সামাজিক বিষয়াদি নিয়ে, সামাজিক অবক্ষয় নিয়ে কন্টেন্ট তৈরি হতে পারে। কন্টেন্টের নির্দিষ্ট কোনো পেরিফেরি নাই যে এই জায়গাটায় এই জিনিসটা কন্টেন্ট থাকে। তবে আপনার ইন্টারেস্টের জায়গা কোনটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, যে আপনি এই বিষয়ের উপরে কন্টেন্ট লিখতে চান। আপনাকে আপনার নেটটা থাকতে হবে নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে, যেটা যেটা নিয়ে আপনি সাবলীল এবং যেটা নিয়ে আপনি ইন্টারেস্টেড, সেই বিষয়গুলো আপনার কন্টেন্ট লিখতে আরো বেশি স্বাচ্ছন্দ্য এবং সহায়তা করবে। এখন কথা হলো যে পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রে আমরা টেকনোলজি যে ব্যবহার করি, এই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে সাধারণত ইংরেজি ভাষায় আমরা টেকনোলজি ব্যবহার করে থাকি। এবং কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বাংলাদেশের থেকে যে ছেলেপেলেরা বা যারা কন্টেন্ট রাইটিং করেন, তারাও অধিকাংশই ইংরেজিতে করে থাকেন। ফলে যারা কন্টেন্ট রাইটিং করতে চান, তারা অবশ্যই ইংরেজিতে পারদর্শী হওয়াটা আপনার জন্য একটা বড় প্রশ্ন। এটা গেল একদিক, ভাষার দিক। দ্বিতীয় আর একটা বিষয় হলো, পৃথিবী এখন ইনফরমেটিভ হয়ে গেছে। পৃথিবীর যে কোনো কিছু, যে কোনো ধরনের রাইটিং, ইভেন আপনি যদি আবেগপ্রবণ কোনো লেখাও তৈরি করেন কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও দেখবেন তার মধ্যে একটা ইনফরমেশনের প্রয়োজন হয়ে পড়ে। আদারওয়াইজ ইনফরমেটিভ না হলে কোনো জিনিস মানুষকে দিয়ে ধরানো কষ্ট। আপনাকে যেটা করতে হবে সেটা হলো, প্রথম মনে রাখতে হবে যে এই পৃথিবীটা এখন রিলের যুগ হয়ে গেছে। 5 সেকেন্ড 10 সেকেন্ডের রিল দেখে মানুষ সময় কাটায়। সে সময় আপনি আপনার একটা রাইট আপ, একটা কন্টেন্ট, সেটা কি করে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা একটা মানুষকে ধরে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কন্টেন্ট রাইটিং হতে পারে, কন্টেন্ট তো অনেক অনেক রকম হয়, অডিও, ভিজুয়াল হইতে পারে, ভিজুয়াল হইতে পারে, বা কন্টেন্ট মানে আপনার সোশ্যাল মিডিয়ায় রাইটিং এর মধ্যে দিয়ে হতে পারে। আমরা জানি দেশে বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে মানুষ ফ্রিলি লিখছে, ফ্রিলি নিজেদের এক্সপ্রেস করতে পারছে।
কিন্তু সব ক্ষেত্রে আপনার কোয়ালিটিটা অত্যন্ত জরুরি। আপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে যাতে আপনি ধরে রাখতে পারেন। দেখেন, এই যুগেও আমি একটা কথা বলি, যখন মানুষ বই পড়া ছেড়ে দিয়েছে, বই পড়ার ব্যাপারে আগ্রহ একেবারে কমে গেছে, তখনও কিন্তু বাংলাদেশে মানুষ হুমায়ুন আহমেদের লেখা বই বেরোলে আপনাদের জেনারেশনের ছেলেপেলেরা গোগ্রাসে সেই বই কিনে নিয়েছে, এবং মানুষ সেই বইটা সময় ব্যয় করেও পড়ছে। তার কারণ কি? তার কারণ হলো আপনি যা চাচ্ছেন, আপনি যে অ্যামিউজমেন্টটা চাচ্ছেন, সেই জিনিসটা হুমায়ুন আহমেদ আপনার সামনে এক্সপোজ করতে পারছেন, ডিসপ্লে করছেন, এবং আপনি আপনার মোবাইলটা রেখে রিল দেখা থুয়ে আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ভালো লাগছে। সরি, এটা কত নিচ্ছে? 400। হ্যাঁ, স্যার ওনার হচ্ছে মাইকটা আনফরচুনেটলি অন হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তো সেক্ষেত্রে দেখবেন আপনাকে কন্টেন্টটার উপরে আপনার যে নির্দিষ্ট টার্গেট গ্রুপ, নির্দিষ্ট পিপল, আপনার সেই পিপল কতটা আগ্রহী হয়ে উঠবে, এইটা আপনাকে আপনার জানাটা জরুরি। এবং এই টেকনিকটা আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি আপনার যে বিষয়, সেই বিষয়ে আপনি কি করে একটা পাঠককে বা একজন দর্শককে ধরে রাখবেন। এটা কন্টেন্ট রাইটিং এর একটা অন্যতম শর্ত। তাহলে কি হলো, আমরা প্রথমত ভাষাগত দিকটা যদি ঠিক না থাকে তাহলে মানুষ বিরক্ত হয়। এবং যদি আপনি কোনো প্রফেশনালি কন্টেন্ট রাইটিং করেন, সেক্ষেত্রে ভাষাগত দিকে সাউন্ড না হলে আপনার সেই প্রফেশনাল জায়গা থেকে কন্টেন্টটা গ্রহণ করবে না। এটা গেল ভাষার দিক। দ্বিতীয়ত কথা, কেন আপনি কন্টেন্টের ক্ষেত্রে কিভাবে মানুষকে আকর্ষণ করবেন এবং কিভাবে আপনার অডিয়েন্স আপনার জিনিসটাকে ক্যাচ করবে। আপনি দেখবেন যখন কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে আপনি কন্টেন্ট লিখছেন এবং আপনার কন্টেন্টটায় পর্যাপ্ত পরিমাণে স্যাটিসফ্যাক্টরি নাম্বার অফ পিপুল আপনার কন্টেন্টটা অ্যাটেন্ড করছে, তখন কিন্তু আপনার ব্যাপারে আপনার প্রতিষ্ঠানও আগ্রহী হয়ে উঠবে। আপনি তার মানে হচ্ছে আপনার একটা ডিমান্ড তৈরি হবে। এবং এই গেল আর একটা দিক। তবে সেই সঙ্গে এই কথাও মনে রাখা দরকার যে যারা একেবারে ফ্রেশার, যারা প্রথম কন্টেন্ট লিখছেন, তারা যে প্রথমেই একেবারে মারমার কাট কিছু করে ফেলাবে, নট নেসেসারিলি। আপনাকে এমনও হতে পারে যে আপনার কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে আপনার বেশ একটা সময় অতিবাহিত হতে পারে, আপনার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে একটা স্কিল তৈরি হতে পারে। কথায় বলে না যে গাইতে গাইতে গায়েন, এরকম একটা ব্যাপারও হইতে পারে। আপনার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে প্রথম দক্ষতাটা হয়তো বা একটু কম থাকতে পারে, বাট আপনার চেষ্টাই আপনাকে আপনার কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে একটা জায়গায় পৌঁছে দিতে পারবে। এবং এখন কন্টেন্ট রাইটিং এর বহু রকমের বহু সুযোগ আছে সারা বিশ্বব্যাপী, বাংলা ইনক্লুডিং বাংলাদেশ। ফলে কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে আমি মনে করি যে আপনাদের সর্বপ্রথম চেষ্টাটাই যথেষ্ট। চেষ্টার সঙ্গে আমরা আনফরচুনেটলি আর একটা ব্যাপার আছে বাংলাদেশে, লক্ষ্য করবেন যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের বাইরে অন্যদের সাধারণত ইংরেজি লেখা এবং ইংরেজিতে কোনো কন্টেন্ট তৈরি করা, ইংরেজিতে ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে একটা ল্যাকিং থাকে। কিন্তু এই জিনিসটা না আপনার আগ্রহ থেকে, আপনার ইংরেজির প্রতি বা যে কোনো ভাষার প্রতি আপনার আগ্রহ থেকে আপনাকে ভাষার প্রতি সাউন্ড করে তুলবে আনডাউটেডলি। এবং আপনি যখন ভাষার প্রতি সাউন্ড হবে, ভাষায় সাউন্ড হবেন, তখন দেখবেন আলটিমেটলি এমন কিছু এক্সপ্রেশন আপনি করতে পারবেন যেটা
মানে অডিয়েন্সের সঙ্গে ভেরি মাচ কমিউনিকেটিভ। সুতরাং এই জিনিসগুলো আপনাকে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন। আমি সবাই শুনতে পাচ্ছেন আশা করি, না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ধরেন প্রথম আপনি দুইটা ওয়ে আছে, একটা পেইড ওয়েতে কন্টেন্ট রাইটিং, আর একটা হচ্ছে ফ্রি ওয়েতে কন্টেন্ট রাইটিং। যদি আপনি শুরু করতে চান প্র্যাকটিক্যালি, আপনি প্রথম ফ্রি কন্টেন্ট গুলো তৈরি করতে চেষ্টা করেন, আপনার যার যার ক্ষেত্রে শেষে কন্টেন্ট গুলো তৈরি করেন, এবং আপনি আপনার নিজেকেই পরীক্ষা করে ফেলতে পারবেন আপনার কন্টেন্টের মধ্য দিয়ে, আপনার কন্টেন্ট রাইটিং এর ভিতর দিয়ে। ফলে মানে আপনার ফ্রি ওয়েতে যেটা করবেন সেটার জন্য আপনাকে পয়সা কড়িও ব্যয় করতে হবে না, আপনি স্বাভাবিকভাবেই করতে পারবেন, আপনি হয়তো বা রিফান্ডও কিছু পাবেন না, কিন্তু এটা আপনাকে একটা চর্চার ভিতরে নিয়ে আসবে। আমি কি বোঝাতে পেরেছি? এখন কন্টেন্ট রাইটিং নিয়ে যদি কিছু জানবার থাকে, কিছু জিজ্ঞাসা করবার থাকে, তাহলে অবশ্যই আলোচনা করতে পারি। এবার আমি আমার ইন্ট্রোডাকশনটা দিলাম, আপনারা এখন ইন্টারাকশন করতে পারেন, কেমন? যারা হ্যান্ড রেজ করেছেন একজন একজন করে ওনাকে প্রশ্ন করতে পারেন। সুমন কে? সুমন কুমার সম্ভবত, না? হ্যাঁ, কে যেন লিখেছে মোটিভেশনাল কন্টেন্ট রাইটিং এর কথা, না? আচ্ছা, মোটিভেশনাল স্যার যারা উনি মূলত জানতে চাইছেন আপনার কাছে যে লেখালেখি শুরু করার ক্ষেত্রে মোটিভেশনটা কি ছিল আপনার, যেহেতু আপনি এখন একটা জাতীয় দৈনিকে কাজ করতেছেন। আচ্ছা, এটা একটা ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন করছেন। ওই যে আমি আপনাদেরকে আগ্রহের কথা বললাম না, আমি একটা সময় করতাম কি, আমার দেশের বাড়ি ফরিদপুরে। এই কথাটা যদি ধৈর্য সহকারে শোনেন, আমার মনে হয় আপনাদের কারো কারো উপকারে আসতে পারে। এটা কোনো এক্সট্রাঅর্ডিনারি বিষয় না, খুবই সিম্পল স্বাভাবিক বিষয়, কিন্তু আমার আগ্রহের জায়গাটা, আমি যখন তখন ফরিদপুরে থাকতাম, আমি বিভিন্ন পত্রিকায়, ওই বিশেষ করে যুগান্তর পত্রিকায় তখন চিঠিপত্রের কলামে চিঠি লিখে পাঠাতাম, এবং হঠাৎ করে দেখলাম যে সেই চিঠিগুলো খুব যত্ন নিয়ে ছাপতেছে। প্রতি সপ্তাহেই অন্তত একটা দুটো চিঠি আমার খুব যত্ন নিয়ে ছাপতো, কারো সঙ্গে আমার পরিচয় ছিল না। তখন আমার আগ্রহটা এমন বাড়লো যে আমি ফরিদপুর থেকে ঢাকায় এসে, ঢাকায় আমার বড় ভাইয়ের বাসায় উঠে, তারপরে সিএনজি নিয়ে, সেই যুগান্তর অফিস ছিল কমলাপুরে, সেইখানে গিয়ে আমি ওই আমার চিঠিগুলো জমা দিয়ে আবার ফরিদপুর চলে যেতাম, দুইটা তিনটে চিঠি দিয়ে। তখন তো ইন্টারনেটও এত ইন্টারেক্টিভ ছিল না, তখন হাতে লেখা চিঠি চিঠি ছিল। এনিওয়ে, এরপর দেখলাম একটা পর্যায়ে আমার চিঠিগুলোকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে ওরা বক্স করে ছাপছে। যখন দেখলাম যে ওরা বক্স করে, বোঝেন তো, আপনারা তো চিঠিপত্র দেখেছেন নিশ্চয়, না? এই
কলামের ভিতরে বক্স করে ছাপানোর একটা ব্যাপার থাকে। যদি কোনো চিঠিকে ইম্পর্টেন্ট মনে করে ওই পাতার এডিটর, তখন ওই লেখাটাকে বক্স করে বা স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে ছাপে। এরকম কয়েকটা চিঠি যখন ছাপা হয়, তারপরে আমি আরো বেশি যত্ন নিয়ে, আরো বেশি আগ্রহ নিয়ে আমি লেখালেখি করতাম আগের থেকেই। টুকটাক কবিতা, সাহিত্য টাহিত্য করতাম এগুলো। এনিওয়ে, তো তখন আমি আরেকটু আগ্রহ নিয়ে লেখার পরে লক্ষ্য করলাম, হঠাৎ একদিন আমার একটা চিঠি, আমি চিঠি হিসেবেই পাঠাইছি, তারা আর্টিকেল হিসেবে চেপে দিল। এই জিনিসটা তখন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এরপরে আমি একটা সময়ে আহ, এই চিঠিপত্রের মাধ্যমে সাংবাদিক হওয়ার আহ, একটা খায়েশ জন্মে, সাংবাদিক হওয়ার একটা আহ, প্রবণতা তৈরি হয়। এবং আমি একটা সময় দেশের বাইরে ছিলাম, জার্মানিতে বসবাস করতাম, জার্মানি থেকে দেশে ফিরে আসছিলাম। তখন আমি চিন্তা করলাম আমি সাংবাদিকতা করব। এবার আমি ওই আমার কিছু আর্টিকেল টার্টিকেল নিয়ে, তখন দৈনিক সমকাল নতুন বের হয় 2004-05 সালে, তার সম্পাদকের সঙ্গে গিয়ে দেখা করলাম। তখন ডেপুটি এডিটর ছিল মিজানুর রহমান খান, মারা গেছে আপনারা জানেন। উনি সারার ভাই ওনার কাছে দিলেন যে দেখেন একে নেওয়া যায় কিনা। তখন উনি আমাকে একটা আর্টিকেল দিলেন ইউরোপিয়ান ফিলোসফির উপরে, যে আর্টিকেলটা আপনি একটু অনুবাদ করে নিয়ে আসেন। তো আমি তখন ওই আর্টিকেলটা অনুবাদ করলাম এবং তার কাছে দিলাম, বললো যে আমি দেখবো দেখবো। তো তখনও অতটা উনি গুরুত্ব দেননি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, পরের দিন যখন আমি আবার দেখা করতে গেছি, তখন তিনি আমাকে প্রায় জড়িয়ে ধরছেন, একেবারে হাত হাত ধরে পিঠের উপরে হাত দিয়ে তারপরে জিজ্ঞেস করলেন যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চান। তখন আমি বললাম তাকে যে আমি এডিটোরিয়ালে কাজ করব, এডিটোরিয়ালে কাজ করতে চাই, আমি রিপোর্টিং আমার অত ইয়ে না। editorial। তো বললো যে ঠিক আছে, আপনার আহ, মানে চাওয়া কি? তখন আমি তাকে বললাম যে বেতন টেতন যাই হোক, আমাকে একটু পদটা যদি কনসিডার করেন, পদটার দিকে লক্ষ্য রাখেন, কারণ তখন অলরেডি আমার বেশ একটু বয়স হয়ে গেছে। ওনরা আমাকে আলোচনা করে, আমি মানে বাংলাদেশে খুব কম ফ্রেশার জার্নালিস্ট আছে যাদের ভিতরে আমি প্রথমেই সিনিয়র সাব এডিটর হিসাবে জয়েন করি দৈনিক সমকালে। এবং তারপর থেকে আপনাদের দোয়ায় আমাকে পিছু হটতে হয়নি কখনো। আমি কখনো কোনো পত্রিকা থেকে চাকরি হারাইনি। সব পত্রিকার থেকে আমি নিজেই রিজাইন দিয়ে এসেছি বিভিন্ন সময়, বিভিন্ন কারণে। কখনো কখনো বোরিং হয়েছি, কখনো কখনো মতাদর্শের কারণে। আমি পরবর্তীতে একটি ইংরেজি দৈনিকের ডেইলি এশিয়ান এজের এক্সিকিউটিভ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছি। সেখান থেকে পরে ইত্তেফাক আমাকে ডেকে নিয়ে আসছে। এই ইত্তেফাকে আমি অ্যাকচুয়ালি আমার সঙ্গে ইত্তেফাকের কন্ট্যাক্ট ছিল অ্যাসোসিয়েট এডিটর হিসেবে ঢোকার। ওরা ভুল করে আমাকে অ্যাসিস্ট্যান্ট এডিটর লিখে দিতে, ওই ইসের একজন লোক, ওই অ্যাডমিনিস্ট্রেশনের একজন লোক। পরে আর আমি কিছু বলিনি, যদিও ওই প্রতিষ্ঠান বলছে যে ইউ আর কনসিডার্ড বিং অ্যাসোসিয়েট এডিটর, বাট আমি এটা কোনো ব্যাপার না, ওটার দিকে তাকিয়ে সাংবাদিকতা করা যায় না। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলি, আগ্রহ নিয়ে একটু শুনবেন। দেখেন, একটা লোক সে লেখালেখির জন্য চিঠিপত্র নিয়ে কমলাপুর পর্যন্ত আসতেছে তার চিঠিটা জমা দেওয়ার জন্য, এবং যখন ছাপা হচ্ছে ভীষণ খুশি হয়ে যাচ্ছি। এই যে এই জিনিসটা আমাকে ইন্সপায়ার করছে সাংবাদিক হতে। এবং আমি তারপর থেকে এডিটোরিয়াল ডিপার্টমেন্ট গুলোতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে আমি বেশ কয়েকটা এডিটোরিয়াল ডিপার্টমেন্টের হেডের দায়িত্ব পালন করেছি। আমি এখন ইত্তেফাকের হেডের দায়িত্ব পালন করছি আপনাদের দোয়ায় সফলতার সঙ্গে।
প্রতিষ্ঠানকে আহ সন্তুষ্ট রেখে, প্রতিষ্ঠানকে খুশি রেখে কাজ করছি। এবং আপনারা যে যেখানে যখন যে পেশায় থাকবেন, আপনি দেখবেন যে অনেকে অনেক মালিকদের সম্পর্কে নানান রকমের অভিযোগ থাকে, নানান কিছু থাকে, কিন্তু আপনি দেখবেন একজন মালিক বা একজন প্রতিষ্ঠান কর্মকর্তা, আপনার যদি সত্যিকারের নেক থাকে, আপনার যদি সত্যিকারের স্কিল থাকে, দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের দরকার হয় আপনার সঙ্গে ব্যক্তিগত ঝগড়াঝাটি করছে, কিন্তু কেউ কখনো বলবে না যে একে রাখবো না। ইট ডাজ নট হ্যাপেন, বিকজ যে কোনো মানুষ কাজের লোককে শ্রদ্ধা করে, কাজের লোককে মনে মনে ভয় করে, এবং কাজের লোককে সহসা সরিয়ে দিতে মানে বুকের ভিতর কেঁপে ওঠে। এবং সেটা যদি আপনার একজন সিনিয়র, আপনার ইমিডিয়েট বস যদি এই কাজটা করে, তার ভিতরে একটা ভয় থাকবে যে মালিক পক্ষ যদি জানে যে আমি স্কিলড লোকটাকে সরিয়ে দিছি, তাহলে আমারও খবর আছে। এইরকম একটা স্টিডি অবস্থা কিন্তু তৈরি হয় যদি আপনি আপনার স্কিলটা ধরে রাখতে পারেন। তো সেই জন্য বলছি, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও না এরকম একটা ডিমান্ড আপনার তৈরি করে ফেলতে হবে। আপনার মানে কোনো কিছুই তো দড়ি মাছ না সুই পানি হওয়া ঠিক না। আপনাকে অবশ্যই কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে নিজের আগ্রহী হতে হবে, এবং আগ্রহের জায়গা থেকে আপনি কন্টেন্টের ক্ষেত্রে দেখবেন আপনার নিজের নেক তৈরি হয়েছে, নিজের স্কিল তৈরি হয়েছে, নিজে এনজয় করছেন। হ্যাঁ, পাপন মজুমদার লিখেছে ডিমান্ড বা স্কিল তৈরি করতে পারি কিভাবে। এই ডিমান্ড তৈরি করার ব্যাপারটা নির্ভর করে আপনি কিসের উপরে কাজ করছেন, এবং আপনার আহ আপনার নেকের জায়গাটা, আপনার ডেপথ আছে কতটা। আপনি যদি কোনো একটা বিষয়ের উপরে এই যে আমাদের এখানে একটা প্লেন ক্র্যাশ করলো না, একটা দুর্ঘটনা হয়ে গেল, এ নিয়ে আমার কাছে বৃষ্টির মতো লেখা এসছে, অসংখ্য লেখা এসছে। সেই লেখার ভিতরে এমনকি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি থেকে শুরু করে ডাক্তার, নানা প্রফেসর, নানান জন লেখছে। আমি লেখাগুলোর ভিতরে দেখছি যে কোন লেখাটায় চর্বিত চর্বণ নেই, চর্বিত চর্বণ তো বুঝতে পারেন, এবং কোন লেখাটার ভিতর গভীরতা আছে, ডেপথ আছে। সঙ্গে সঙ্গে আমি সেই লেখাটা পিক করেছি, এবং আলটিমেটলি মানুষ যখন নতুন ইনফরমেশন পাবে আপনার লেখার ভেতরে, নতুন চিন্তা পাবে, তখন আপনার লেখাটার ব্যাপারে মানুষ আগ্রহী হয়ে উঠবে। এটা হলো একটা বড় বিষয়। আর দ্বিতীয়ত কথা, কমিউনিকেট করা তো একটা ব্যাপার। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আপনাকে শোনা যাচ্ছে। জি, আমি তো মানে পুরোপুরি পড়ে মুখে আলোচনা করলে ভালো হয় লিখে দেওয়ার চাইতে, না? যে যে কথা বলবেন তিনি তিনি যদি তার মাইকটা আনমিউট করেন, এবং এই কাজটা হোস্টের করা উচিত আমার মনে হয়, একজন একজন করে সিলেক্ট করে আপনি হোস্ট এই আনমিউট করে দেন, তিনি কথা বলুক। স্যার মাইক হচ্ছে ওপেন করাই আছে ওনাদেরটা, এখন ওনারা হচ্ছে নিচ থেকে ওপেন করে কথা বলতে হবে। ফারিহা আপু, আপনি কিছু বলবেন? ফারিহা চৌধুরী আপু।
আচ্ছা, প্রমাধর আপু, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। জি, আমি বলতে চাচ্ছি, নমস্কার জি স্যার। ফ্রি কন্টেন্ট রাইটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আপনি বলেছিলেন, কয়েকটা প্ল্যাটফর্মের নাম বললে খুব ভালো হয়। আপনি এই প্ল্যাটফর্ম গুলো আহ, যেমন আপনি দেখেছেন সামহায়ার ইন ব্লগ আছে একটা, তাই না? খুবই জনপ্রিয় বাংলাদেশে। হ্যাঁ, সেখানে কিন্তু প্রচুর মানুষ লেখে। এরকম অনেক, যদিও বাংলাদেশের অনেকগুলোই এখন রাজনৈতিক ইয়ে হয়ে গেছে, কিন্তু কিছু কিছু আপনি পাবেন। আপনি এই প্ল্যাটফর্ম গুলো স্পেসিফিক্যালি আমি না বলে আপনি ইন্টারনেটে সার্চ দিন, অসংখ্য পেয়ে যাবেন। তারপরে উপন্যাসের উপরে কয়েকটা ব্লগ আছে, উপন্যাস নিয়ে আলোচনা হয়, সাহিত্য নিয়ে আলোচনা হয়, এরকম কয়েকটা ব্লগ আছে। তারপরে আপনার আর্টিকেল নিয়ে আলোচনা হয়, এরকম কয়েকটা ব্লগ আছে। আমি স্পেসিফিক এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু আপনি ইন্টারনেটে সার্চ দিলেই সেই সবগুলোই পেয়ে যাবেন। আর একটা বিষয় কি জানেন, ইন্টারনেট সার্চিংটার কিন্তু একটা স্কিল দরকার। ইন্টারনেট সার্চিং এর ব্যাপারে একটু পারদর্শী। আপনি স্পেসিফিক্যালি যদি কোনো কিছু নিয়ে জানতে চান, তাহলে আপনাকে স্পেসিফিক বিষয়টাকে উল্লেখ করে সার্চ দিতে হবে। তাহলে আপনি আপনার প্রথম দিকেই ওই কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমার একটা আপু, প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, যারা নিউ কামার, যাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই কন্টেন্ট রাইটিং এর, তারা কোন ধরনের বিষয়বস্তু নিয়ে লেখা শুরু করলে ভালো হবে? মানে শুরুটা করবে হ্যাঁ, কিভাবে? এখন আপনি কি কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আর্টিকেলের বিবেচনা করছেন? আপনি কি কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আহ, কোনো মোটিভেশনাল লেখার কথা বিবেচনা করছেন? এটা আপনাকে সর্বপ্রথম বিবেচনায় রাখতে হবে। যদি আর্টিকেল ধরেন, আপনি আর্টিকেল লিখতে চান, সেক্ষেত্রে বার্নিং কিছু ইস্যু থাকে প্রত্যেকটা সময়। যেমন আমাদের এখানে আহ গত বছর একটা বন্যা হয়ে গেছে। আমি পলিটিক্যাল ব্যাপার না হলে আলোচনা নাই করলাম। এই বন্যা বন্যা হলে, বন্যায় যে এলাকায় যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো নিয়ে একটা ভাষা ভাষা একটা রিপোর্টিং হয়ে থাকে। জি আপনি ওই রিপোর্টিং এর ভিতরে না গিয়ে ইন ডেপথ সেই বন্যায় ইকোনমিক লসটা কি হয়েছে, সেই ইকোনমিক রিকভারিটা কিভাবে হতে পারে, এটা নিয়ে যদি লেখেন না, দেখবেন আপনার লেখাটা হয়তোবা কোনো অর্থনীতিবিদ পিক করে ফেলছে, যদিও আপনি একদম নতুন লিখছেন। কিন্তু আপনার লেখার ভিতরে এমন কিছু মেটেরিয়াল আছে, যেই মেটেরিয়াল গুলা নিউজ ফরম্যাটের মধ্যে নেই, জি কিন্তু আপনি ইনডেপথ সার্চ করে আপনি যে সেই জিনিসটা ফাইন্ড আউট করছেন। যেমন আপনি ধরেন, এই যে অনেকগুলো পত্রিকায় আমাদের বর্তমান বার্নিং ইস্যু হচ্ছে এই F7 ফ্লাইটটা ক্রাশ করা নিয়ে। আপনি লক্ষ্য করেন যে এই প্লেন ক্রাশের থেকে অনেকগুলো সাইড স্টোরি তৈরি হয়েছে। মেরিন চৌধুরী নামে একজন নারী, তিনি কিভাবে জীবন দিয়েছেন এবং কিভাবে উনি বাচ্চাগুলোকে উদ্ধার করতে গিয়েছিলেন, এটা নিয়ে অনেক লোক ইন ডিটেলস লিখতে চেষ্টা করছেন। এবং এই মেহেরিন চৌধুরীকে নিয়ে যারা প্রথম লিখছে, তাদের সবগুলো লেখা কিন্তু মানুষ পড়ছে। এখন কথা হলো যে আপনি যদি আগামী 2-4 দিন ধরে এই মেহেরিন চৌধুরীকে নিয়ে নানান পত্রিকায় নানান ভাবে বের হবে, কথাটা বুঝতে চেষ্টা করবেন। ততক্ষণে কিন্তু 5-7 দিনের ভিতরে কিন্তু মেহেরিন চৌধুরীকে নিয়ে আদ্যপান্ত সব জানা হয়ে যাবে, নতুন আপনার ইনফরমেশন দেবার কিছু থাকবে না। এইবার কিন্তু আপনার কাছে জিনিসটা যদি লিখতে যান, তাহলে চর্বিত চর্বণ হয়ে যাওয়ার ভয় থাকবে। যদি আপনি মেহেরিন চৌধুরীকে নিয়ে নতুন কোনো ভাবনা তৈরি না হয়, মেহেরিন চৌধুরী born and brought up, মেহেরিন চৌধুরীর
কিভাবে কোথায় পড়াশোনা করছে, তার মানসিকতা কি ছিল, এগুলো যদি সার্চ করে বের করতে পারেন, তাহলে 10 দিন পরেও মেহেরিন চৌধুরীকে নিয়ে লেখলে আবারও কেউ না কেউ পড়বে। কিন্তু সেটা যেন চর্বিত চর্বণ না হয়। রিপিটেশন, প্ল্যাগিয়ারিজম, এগুলো অবশ্যই ত্যাগ করা দরকার। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা করতে পারলে আপনার কন্টেন্ট সাকসেস হয়ে উঠবে নিঃসন্দেহে। আমি জি বোঝাতে ধন্যবাদ পেরেছি স্যার। আপনাকে? জি স্যার, ধন্যবাদ। আহ, আবুল হাত তুলে রেখেছেন। আবুল সাহেব কিছু বলবেন বোধহয়। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। জি শিওর, আমি জানলে উত্তর দেবো আপনাকে। জি স্যার, আপনি চিঠিপত্র দিয়ে বললেন যে শুরু করছেন, তাই না? তো হচ্ছে জি আমি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে আছি। তো আমি প্রথমে চিঠিপত্র লিখেছিলাম। আসছিল আমার হচ্ছে 2টা পত্রিকায় আসছিল ওই চিঠিপত্রটা, মানে আমার এলাকার একটা সমস্যা নিয়ে আমি লিখেছিলাম। তো আচ্ছা। এখন আমি এই চিঠিপত্র থেকে আমি আর কি মানে লিখেছি 2টা, ওইটা আসছে, প্রকাশিত হয়েছে। তো আমরা হুম। কি চিঠিপত্র কি শুধুমাত্র সমস্যা নিয়েই লিখতে পারি, নাকি আরো অন্যান্য বিষয় নিয়ে লিখতে পারি? আর আরেকটা কোয়েশ্চেন করি আমি। আরেকটা কোয়েশ্চেন হুম। হচ্ছে যে আমরা যখন কলাম লিখতে যাব, সেই ক্ষেত্রে মানে একটা কলাম লিখতে আমাদের মানে কি কি ওখানে আমরা ইনক্লুড করব, বা কোন কোন বিষয়গুলা থাকলে ওটা আর কি মানে গ্রহণযোগ্য হবে? আর হচ্ছে যে একটা কলাম সর্বোচ্চ কয়দিন নিয়ে লেখা যায় আর কি, মানে একদিনে তো একটা কলাম লেখা সম্ভব না। আর সেক্ষেত্রে হচ্ছে এখানে তো শব্দের লিমিটেশন থাকে, যে কত শব্দের মধ্যে হলে সেটা একটা কলাম ভালো কলাম হবে, বা কি কি বিষয় থাকে। তো আমার কোশ্চেন হচ্ছে এই 2টা। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা ছিল যে চিঠিপত্রই লিখবো কিনা। চিঠিপত্র লেখার ব্যাপারে আপনি চিঠিপত্র আপনার বিষয়বস্তু সিলেক্ট করবেন কিভাবে, তাই কি? মানে আমরা যে শুধুমাত্র কি সমস্যাগুলা নিয়ে, যেমন আমি প্রথম হ্যাঁ যে সমস্যা, হ্যাঁ, বুঝতে পেরেছি। শিওর শিওর। না, চিঠিপত্র না একটা ক্রিয়েটিভ জায়গা ছিল এবং এখনো আছে। আপনি রেজাউল করিম খোকন নামে বাংলাদেশে এক চিঠি লেখক আছে। আপনারা যদি চিঠিপত্র পড়েন দেখবেন বিভিন্ন পত্রিকায় রেজাউল করিম খোকনের লেখা এখনো বের হয়। উনি গত 30 থেকে 40 বছর ধরে বাংলাদেশের পত্র পত্রিকায় চিঠি লেখেন। এখন চিঠি লেখা সাধারণত মানুষ করে কি, রাস্তা সংস্কার, এলাকায় পানির সংকট, এগুলো নিয়ে লেখে এবং এগুলো নিয়ে চিঠিও বের হয়। বের হয় না তা না, বের হয়। তবে জি জি তবে আপনি চিঠি, ক্রিয়েটিভ চিঠি লিখতে পারেন। আপনার চিঠির ভেতরে আপনি কোনো একজন মানুষ দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন, সেই মানুষটা কি করছে সমাজের জন্য, সেরকম ভাবে আমরা সমাজকে তৈরি করতে পারি কিনা, এগুলোও কিন্তু চিঠির সাবজেক্ট হতে পারে। ধরেন এপিজে আবুল কালাম আজাদ শিক্ষাকে কিভাবে গুরুত্ব দিচ্ছেন, সেই শিক্ষাটা কতটা ভারত উপমহাদেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি, তার সেই গুরুত্বটাকে, এপিজে আবুল কালামের, এটা নিয়েও আপনি একটা চিঠি লিখলেন, সেই চিঠিও কিন্তু ক্রিয়েটিভ চিঠি হয়ে যাবে। সাহিত্য নিয়ে আপনার বিভিন্ন সময়ের বিভিন্ন সাহিত্য নিয়ে আপনি চিঠি লিখতে পারেন। সেই চিঠিটা পঠনযোগ্য হলেই না যে কোনো পত্রিকায় সঙ্গে সঙ্গে, যদিও আমি আপনাদেরকে একটা দুঃখজনক কথা বলি, একটা সময় ছিল যখন চিঠিপত্র আসলে অনেক চিঠি খোলা হতো না। আমাদের দেশে না এই জিনিসটা একটা জাতীয় সমস্যা, আধা আধি ডিউটি পালন করা। অনেক চিঠি না খুলেই ভিতরে কি আছে না দেখে, এটা রীতিমতো অপরাধ। কিন্তু আমাদের পত্রিকা ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা গভীর ভাবে ছিল, আমি বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যও করেছি। এখন কি হয় জানেন, এখন তো ইমেইলে কেউ তো আর সরাসরি পোস্টাল চিঠি পাঠায় না। এখন
এই ইমেইলে দেখা যায় 10টা চিঠি খুলছে, আরো যে 20টা চিঠি এসে রয়েছে সেগুলো খুলে নেয়, 10টার ভিতর থেকে দায় সারা ভাবে দিয়ে দিচ্ছে। আমি সবার কথা বলবো না, সবাই হয়তো এই কাজ করে না, তবে কেউ কেউ করে। এইটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। তবে আমি মনে করি যে কোনো এডিটরের হাতে, মানে পেজ এডিটরের হাতে যদি আপনার একটা ভালো চিঠি পড়ে, আপনার না নামটা কিন্তু সঙ্গে সঙ্গে তার মাথায় গেঁথে যাবে, এবং পরবর্তীতে সে সতর্ক থাকবে যে এই মেয়ের চিঠিটা আসে কিনা, এই মেয়ের চিঠি লেখে কিনা। এই জায়গাটায় আপনাকে অ্যাওয়ার হতে হবে। ক্রিয়েটিভ লেখা আপনি লিখতে পারেন। এটা গেল আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আপনি আর্টিকেল লিখতে পারবেন কিনা, আর্টিকেল লিখবেন কিনা। ডেফিনেটলি আর্টিকেল লিখবেন। বাংলাদেশের সত্যিকারের খুব ভালো আর্টিকেল লেখার লোকের অভাব আছে। আমি আই ডেয়ার টু সে যে অভাব আছে। আপনি দেখেন এক সময় আমাদের এখানে খুবই জনপ্রিয় ছিল, তাকে যারা পছন্দ করতো না তারাও বসে থাকতো আব্দুল গফফার চৌধুরীর আর্টিকেলটা কবে বের হবে, কোন পত্রিকায় বেরোবে। এবং তিনি প্রতি সপ্তাহে 80 বছর 85 বছর বয়সে প্রতি সপ্তাহে 4টা থেকে 5টা পত্রিকায় উনি লিখতেন, এবং সেই পত্রিকাগুলো ওনাকে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিত যে আমাদের লেখা যেন মিস না হয়। এবং উনি নিশ্চয় আপনারা জানেন, আপনারা এই তো উনি মাত্র 2019 সালে 20 সালে মারা গেলেন। হ্যাঁ, না 21-এ মারা গেলেন। যা হোক, অসংখ্য লিখেছেন। আমাদের এখানে ABM মোসা নামে একজন লেখক ছিলেন। আমাদের এখানে সৈয়দ আবুল মকসুদ নামে একজন লেখক ছিলেন। এরা সবাই সম্প্রতি মারা গেছে। এরা না, এদের ভীষণ ডিমান্ড ছিল, ভীষণ ডিমান্ড ছিল, এবং এই ডিমান্ড গুলো তারা তৈরি করতে পারছে তাদের লেখনের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই, আমি একটা জিনিস খুব ভালো দেখি, খুব পজিটিভ দেখি, জানেন, অসংখ্য ইয়াং ছেলে পেলে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে, নরসিংদী থেকে, রাজশাহী থেকে, চিটাগাং থেকে নিয়মিত লেখা পাঠায় আমাদেরকে, এবং এর ভিতরে কেউ কেউ খুবই ভালো লেখে। এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমার ডিউটি মনে করি, আমি অন্যান্য আমার যে সাবঅর্ডিনেটরা আছে তাদেরকেও বলে দিয়েছি যে একটা চিঠি যেন মিস না হয়। যদি ছাপানোর মতো না হয় তুমি বাতিল করো, কিন্তু না পড়ে না। প্রত্যেকটা চিঠি পড়তে হবে এবং প্রত্যেকটা চিঠি দেখতে হবে। এবং আমি নিজেও এগুলো তদারকি করি এবং নিজে খুব সার্চ করে বের করতে চেষ্টা করি যে কে ভালো লিখলো কম্পারেটিভলি। তো আলটিমেটলি চিঠিপত্রের কথায় চলে গেছি আবার। আপনার আর্টিকেল আপনি অবশ্যই লিখতে পারবেন। আপনি আর্টিকেল গুলো একটু লক্ষ্য করুন যে যারা ভালো লেখেন, আপনি এখনো সৈয়দ আবুল মকসুদের অসংখ্য লেখা ইন্টারনেটে পাবেন। তিনি যে সাবজেক্টটার উপরে লেখছেন, কি লেখছেন এবং কিভাবে মানুষকে আকর্ষিত করছে। আরেকটা ব্যাপার হলো যে এখন আর লিখতে গিয়ে ভারী শব্দ ব্যবহার করা উচিত না। আপনি চেষ্টা করবেন আপনার লেখাটা একজন পাঠকের সঙ্গে যত বেশি কমিউনিকেটিভ হবে, আপনার জন্য সেটা তত বেশি মানে আপনার জন্য ভালো হবে, অন্যরাও তাই লিখবে। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি দেখবেন যে আপনার জন্য স্বাচ্ছন্দ্যকর হবে এবং যারা পড়বে তাদের জন্য বিষয়টা সাবলীল হবে। মানে এবং আমাদের শব্দ চয়নগুলো এরকম হবে যেন সহজ সাবলীল হয়, মানে অন্য মানুষের বোধগম্য হয় এইরকম শব্দ। অন্য মানুষের বোধগম্য হয় জিনিসটা। আপনি টপিক টু টপিক নির্ভর করে, যেমন আপনি গাজা ক্রাইসিসের উপরে যদি একটা আর্টিকেল লেখেন, সেইখানে আপনাকে পর্যাপ্ত পরিমাণে গাজা নিয়ে তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, একটা পশ্চিমা দৃষ্টিকোণ থেকে, একটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে নানান ধরনের লেখা প্রতিনিয়ত হাজার হাজার বেরোচ্ছে, ইংরেজিতে বেরোচ্ছে না, বাংলায়ও বেরোচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে
ওর ভিতর থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে গাজার কোন বিষয়টা নিয়ে আমি লিখতে পারবো। যেমন আনরোয়া জাতিসংঘের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান গাজায় কিভাবে সাহায্য দিতে চাচ্ছে, অথচ কিভাবে ইসরায়েল তাদেরকে বাধা দিচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি যদি লিখতে যান আপনাকে ইন ডেপথ একটু ইনফরমেশন সহ পড়তে হবে। আপনি তাহলে দেখবেন এমন একটা লেখা আপনার ভিতর থেকে বেরোয় আসবে যে যেটা আমি ছাপতে আগ্রহ বোধ করব। যে বাংলাদেশের একটা মেয়ে লিখছে, গাজার এই বিষয়টা পড়াশোনা করে লিখছে। বোঝাতে পারছি আপনাকে? এমন কি হতে পারে আপনি ইকোনমিক বিভিন্ন বিষয় নিয়ে, ইকোনমিক বিষয়টা নিয়ে, আরেকটা কথা কে যেন লিখলো, অনেক চিঠি পাঠিয়েছে, আমি এই ব্যাপারে আপনাকে একটা কথা বলি। একটা চিঠি কিন্তু আমি পার্সোনালি খুলি না, মাইন্ডে একটা চিঠি আমি খুলি না, সেটা হচ্ছে যেই চিঠি দেখি আমি যে অসংখ্য পত্রিকায় একই সঙ্গে পাঠানো হয়েছে। কারণ এটা খুলি না অন্য কোনো কারণে না, এটা হলো যে যদি আমি এই চিঠিটা আজকে খুলি এবং আজকে পাবলিশ করি, সেই সঙ্গে সঙ্গে এই চিঠিটা আর একটা পত্রিকায় পাবলিশ হতে পারে। এই ক্রাইটেরিয়াটা আমাদের পত্রিকা মেনটেন করে, যাতে কোনো চিঠি, কোনো আর্টিকেল একই সঙ্গে সাইমালটেনিয়াসলি অন্য কোনো পত্রিকায় ছাপা না হয়। বুঝাতে পারছি? যে লিখেছেন তাকে আমি উত্তরটা দিচ্ছি আর কি। যার ফলে আপনি স্পেসিফিক্যালি একটি পত্রিকায় লেখাটা পাঠান, আপনাকে যদি আপনি একসঙ্গে 10টা 15টা এডিটোরিয়ালের 10টা 15টা চিঠিপত্রের কলামে পাঠান না, সেক্ষেত্রে পিক করার সম্ভাবনাটা কম থাকে। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে আপনার। আচ্ছা, তো এই হলো বিষয়। আপনি লক্ষ্য করবেন, আপনি যখন একটা পত্রিকায় পাঠাবেন সেটা যেন অন্য আর একটা পত্রিকায় না যায়। তবে বলতে পারেন যে যদি আমার লেখাটা ছাপা হবে কি না হবে আমি বুঝবো কি করে? অনেক সময় না ভালো চিঠি পাওয়া মাত্র আমরা রিপ্লাই করে দিই যে আপনার লেখাটা ছাপা হবে, আপনার ছবিটা, আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন, বা আপনার লেখাটা। আমি অনেককেই এই কাজও করেছি। দেখা যায় যে হ্যাঁ, কে যেন বলছিলেন আপনারা যে কত বড় লেখা হতে হবে। আপনি যদি আর্টিকেল লেখেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 1000 থেকে 1100-1200, হাইয়েস্টলি 1200 শব্দের ভিতরে থাকতে। এর ভিতরে থেকে যদি মেকআপের সাথে 200 শব্দ ফেলে দিতে হয় লেস ইম্পর্টেন্ট জায়গা থেকে, একজন এডিটর লেস ইম্পর্টেন্ট জায়গা থেকে ফেলে দেবে। তবে 1000-1200-র উপরে যাওয়া কোনো ক্রমে উচিত হবে না। এটা হলো আর্টিকেলের ক্ষেত্রে। আর চিঠিপত্রের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে আপনার চিঠিটা 5 থেকে 700 শব্দের ভেতরে হওয়াটা ভালো। আমি এমন কিছু লেখা পাই, এগুলো আপনাদের অভিজ্ঞতা কাজে লাগবে। খুব সুন্দর লেখছে, অদ্ভুত সুন্দর লেখছে, কিন্তু দেখা গেছে 275 শব্দ। এখন 275 শব্দ এত কম হয়ে যায় যে তখন আর ওই জিনিসটা একটা চিঠিপত্রে ছাড়া আমি আর্টিকেল হিসাবে ব্যবহার করতে পারি না। কারণ আর্টিকেল হিসাবে ব্যবহার করতে হলে আমাকে অন্তত পক্ষে 500-600 শব্দ লাগবে, 400-500 শব্দ লাগবে। তখন আমরা ফিরতি মেল দিয়ে দিই যে আপনার লেখাটা খুবই সুন্দর, কিন্তু অতি ছোট, আপনি যদি আর একটু বড় করতে পারেন। সেক্ষেত্রে একটা ঘটনা ঘটে, ভেরি ইন্টারেস্টিং। সেটা হলো যে উনি যে প্রথম 200-250-300 শব্দ চমৎকার করে লিখছেন, পরে ওটাকে এক্সটেন্ড করতে গিয়ে উনি রিপিটিশনে চলে গেছেন, বা উনি অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোনো একটা বিষয় দিয়ে দিচ্ছেন, তখন আবার আরেক সমস্যা হয়। বাট আপনারা চেষ্টা করবেন ব্রিফলি, প্রিসাইসলি, ইনফরমেটিভ লেখা যাতে তৈরি করতে পারেন, এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। এবং আমিও আপনারা যারা এখানে অ্যাটেন্ড করছেন তাদেরকে
আহ্বান জানাই, আপনারা আমাদের পত্রিকায় লিখতে পারেন। ইত্তেফাক বা দি ওল্ডেস্ট নিউজ পেপার অফ দিস কান্ট্রি। এখনো এটা গর্বের সঙ্গে বলতে হয়, অনেক বড় বড় অফিসাররা পর্যন্ত বলে যে ইত্তেফাকে লিখতে চাই, এই কারণে যে ছোটবেলা থেকে যখন পড়তাম তখন বাবারে দেখতাম চশমা চোখে দিয়ে ইত্তেফাক পড়তো, তখন মনে স্বপ্ন যাচ্ছে যে বড় হয়ে ইত্তেফাকে লিখবো। এইরকম একটা নস্টালজিয়ার জায়গাটাও আছে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, ইত্তেফাক এডিটোরিয়াল নামে ইত্তেফাকের ই পেপারে গেলে আপনারা ওইখানে একটা ইমেইল দেখতে পাবেন, দুই পাশে দুটো ইমেল দেয়া আছে। আপনারা ওই ইমেল অ্যাড্রেসে লেখা ছবি সহ পাঠিয়ে দেবেন। আমি আগ্রহের সঙ্গে আপনাদের প্রত্যেকের লেখা দেখব, এবং যেটা ছাপানোর মতো মনে হয় আমি আপনাদেরকে অবশ্যই এতে তো আমাদের কাজই তো আপনাদের লেখা ছাপানো। ফলে এখানে ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দের বিষয় নেই, আপনাদের লেখা খুব আগ্রহ নিয়ে দেখে ছাপবো। এই ইনভাইটেশন রইলো আপনাদের সবার জন্য। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। শিওর। স্যার, আপনি বলেছিলেন যে আপনি যখন শুরু করেছিলেন তখন আপনি চিঠিপত্র দিয়ে শুরু করেছিলেন, তা আপনি কোন ধরনের চিঠিপত্র লিখতেন? হ্যাঁ, সেই চিঠির ভিতরে আমি আগাগোড়া আমার মধ্যে একটা প্রবণতা ছিল ইন্টারন্যাশনাল বিষয়গুলোর উপরে লেখাপড়া করার। তা আমি কিছু কিছু চিঠি ইন্টারন্যাশনাল লিখতাম, কিছু কিছু লিখতাম বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক অনিয়ম ঠনিয়ম নিয়ে। সেই অনিয়ম না লিখতে হলে ইনফরমেটিভ লেখা লিখতে হয়। আপনি যদি শুধুমাত্র বলেন সরকারি অফিসাররা খারাপ, সরকারি অফিসাররা দুর্নীতি করে, সরকারি অফিসাররা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে, নানান ধরনের ইসের সঙ্গে জড়িত থাকে, এটা হলো ভাষা ভাষা কথা। কিন্তু আপনি যদি স্পেসিফিক্যালি বলেন যে ভূমি অফিসে কিভাবে কোন মেথডে অন্যায়টা হচ্ছে, সেখানে আইনগত ল্যাকিংটা কি আছে, আপনি যদি সেই জিনিসটা তুলে ধরে লিখে দেন, দেখবেন যে আলটিমেটলি আপনার লেখাটা ভায়াবল হবে এবং লেখাটা ছাপার জন্য আমিও আগ্রহী হব। আমি ভূমি অফিস দিয়ে উদাহরণ দিলাম। ধরেন বেবি চক, বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অসংখ্য অ্যানোমালিজ আছে, অসংখ্য ব্যাপার আছে। আপনি যদি বেবি চককে শুধু গালি দেন সেটা কিন্তু লেখা হবে না, আপনাকে লিখতে হবে বেবি চকের অনিয়মের জায়গাগুলো কোথায় সেটা নিয়ে। এবং লেখার তো নির্দিষ্ট কোনো পরিসীমা নেই। আমি দুটো প্রতিষ্ঠানের উদাহরণ দিলাম। এমন কি হতে পারে আপনার বাড়ির পাশে যে খালটা খনন করা হচ্ছে, সেই খালটা খননের ক্ষেত্রে টেন্ডারে কত দিনের দায়িত্ব দেওয়া ছিল, টেন্ডারে কত দিনের কথা ছিল, এখন কতদিন পার হয়ে গেছে, এবং কেন ওই ঠিকাদার কাজটা করছে না, তার গড়িমসির কাজটা কোথায়, কিভাবে কোনো পানিশমেন্ট তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বা স্থানীয় সরকারের পক্ষ থেকে নিছে কিনা, এগুলো হলো ইনফরমেটিভ লেখা। আপনি আলটিমেটলি আপনার বাড়ির পাশের যে রাস্তাটা সংস্কার হচ্ছে সেই রাস্তার লেখাটাকেও ইন্টারেস্টিং করে তুলতে পারেন, ইফ ইউ হ্যাভ ন্যাক। বোঝাতে পারলাম? আমি খুব সামান্য কয়েকটা বিষয় দিয়ে এই জন্য বলছি। এমনকি ধরেন আপনি একটি মেয়ে, আপনি রাস্তা দিয়ে যেতে কি কি ধরনের সমস্যাগুলো ফেস করেন, সেই সমস্যাগুলোর সঙ্গে আপনি একটু যোগ করে দেন যে দণ্ডবিধির এত ধারায় আছে যে মেয়ে লোককে উত্তপ্ত করলে কি ধরনের পানিশমেন্ট, কিন্তু সেই ধারাটা হয়তো যে আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা নিজেরাই জানেন না, নিজেরাই হয়তোবা সেই ধারাটার ব্যাপারে কেয়ারফুল না। এরকম করে আপনি আপনার স্কুলে বা কলেজে যাওয়ার সময় যে প্রতিবন্ধকতাগুলো সামাজিক ভাবে ফিল করেন, সেটা নিয়েও ইন্টারেস্টিং লেখা আপনি তৈরি করে ফেলতে পারেন। আনডাউটেডলি লেখার কোনো নির্দিষ্ট বিষয় নেই, নির্দিষ্ট সাবজেক্ট নেই, নির্ভর করে সম্পূর্ণরূপে আপনি লেখাটাকে কিভাবে দাঁড় করাচ্ছেন এবং আপনার লেখাটা কতটা
মূল্যবান হয়ে ওঠে। স্যার এই ক্ষেত্রে স্যার কাকে সম্বোধন করা যায়, যেমন একজন বিখ্যাত মানুষকে নিয়ে লিখলে কাকে সম্বোধন করতে পারি, এরকম কোনো সমস্যা পেলে কাকে সম্বোধন করতে পারি, নাকি দৈনিক না আপনি পত্রিকাকে সম্বোধন করা যায়? না আপনি যে এডিটোরিয়াল পেজগুলোতে পাঠাবেন, যে কনসার্ন, যেমন রিপোর্টিং এ পাঠালে তো আর ওটা হবে না। রিপোর্টিং গুলো এমন প্রফেশনাল যারা, যে ওদের রিপোর্টাররা পাঠায়। কিন্তু আপনি যদি লেখাটা পাঠাতে হয়, আপনাকে নির্দিষ্ট পেজ এডিটরের নামে লিখে দিবেন যে পেজ এডিটর, আমি এই বিষয়ের উপরে লিখছি, দেখেন আমার লেখাটা। আপনি সেটাকে বডিতেও টেক্সট করে দিতে পারেন, আবার আপনি ওই আলাদা ফাইল করে দিতে পারেন। চেষ্টা করবেন ওয়ার্ড ফাইলে দিয়ে সঙ্গে একটা পিডিএফ ফাইল দিতে, সেটাই বেস্ট ওয়ে। এবং অধিকাংশ ক্ষেত্রে শ্যামরূপালী, তারপরে সুলাইমান লিপি, তারপরে আপনার সুতন্নিয়েম, যে এইগুলো জানা ফন্ট গুলো ব্যবহার করতে চেষ্টা করবেন। হয় কি, অনেকে অনেক সময় এমন ফন্টে লেখা পাঠায়, সেই ফন্টটিকে কনভার্ট করা যায় না। তখন দেখা যায় ইচ্ছা থাকলেও ওই লেখাটাকে অনেক সময় আমরা ড্রপ করে দিই, কারণ অসংখ্য লেখা পাই তো, ফলে অনেক সময় ড্রপ হয়ে যায়। হ্যাঁ, এই হলো বিষয়। স্যার এই ক্ষেত্রে যদি ধরেন একটা সমস্যা নিয়ে লিখলাম, একটা মানে অনেক এমন একটা সমস্যা যেটা লিখলে হয়তো, যেটার বিষয়ে লিখলে হয়তো আমার সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে কি করা যায়? না, আপনি আলটিমেটলি বুঝতে পারবেন একজন নাগরিক হিসেবে, কিন্তু আপনার জানা আছে যে আপনি কি 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 ধরনের লেখা লিখলে আপনি সমস্যায় পড়তে পারেন। যেমন আপনি যদি একজন একজন নির্বাহী প্রকৌশলীর বা একজন আহ, আহ, নির্বাহী পরিচালকের কোনো একটা অনিয়ম নিয়ে লেখেন, সেটা লেখবার রাইট আপনার আছে, তবে ইনফরমেশনটা কারেক্ট হইতে হবে। কিন্তু আপনি ইচ্ছা করলে আদালতের বিরুদ্ধে লিখতে পারবেন না। আদালত কি করেছে না করেছে এটার ব্যাপারে, যেমন আদালতে উকিলরা সংক্ষুব্ধ হয়, কিন্তু আপনি আদালতের সমালোচনা করে কিছু লিখতে পারবেন না। আপনি লক্ষ্য করবেন হয়তো পত্র পত্রিকাগুলোতেও আদালতের সম্পর্কে সাধারণত কোন রকমের কিছু সেন্সিটিভ কনস্টিটিউশনাল কিছু পদ আছে, যেগুলো নিয়ে, যেমন প্রেসিডেন্টকে নিয়ে কিছু লেখা যায় না। প্রেসিডেন্ট সে যেই হোক, তিনি যতদিন প্রেসিডেন্ট ততদিন পর্যন্ত তার সমালোচনা করা যায় না। একটা রাষ্ট্রীয় অব্লিগেশন আছে এক্ষেত্রে। তো এই লেখালেখি করতে করতে, লেখা পড়তে পড়তে আপনি বুঝতে পারবেন যে কোন লেখাগুলো আপনাকে ঝামেলায় ফেলতে পারে। যেমন প্র্যাকটিক্যালি হয় কি, তারপরে আমাদের সেনাবাহিনী নিয়েও যদিও কথা বলা অপরাধের কিছু না, যদি তাদের অনিয়ম থাকে, কিন্তু আমাদের এখানে তৃতীয় বিশ্বে, আমাদের দেশে না শুধু তৃতীয় বিশ্বে একটা প্র্যাকটিস আছে সেনাবাহিনী সম্পর্কে কিছু না বলা। তার কারণগুলো আমরা সবাই জানি। কি কারণে সেনাবাহিনী কোথাও খর্ব হোক খাটো হোক, এটা কেউ নানান কারণেই চায় না, যেহেতু তারা প্রতিরক্ষা বাহিনীর সদস্য, সেহেতু এই সেনাবাহিনী, তারপরে কিন্তু বিদ্যুৎ ডিপার্টমেন্টের রেসিডেন্সিয়াল ইঞ্জিনিয়ার একটা অনিয়ম করছে, আপনি সেই অনিয়ম নিয়ে লিখবেন, এটা নিয়ে আপনার কোনো রকমের কোনো অব্লিগেশন নেই, এবং আপনাকে কেউ কিছু করতেও পারবে না। হয়তো বা তার ছেলে যদি মাস্তান হয়, সেটা ভিন্ন কথা, রাস্তায় আপনাকে একটা ইট মারতে পারবে বা লাঠি দিয়ে বাড়ি দিতে পারবে, কিন্তু আপনাকে আইনগতভাবে বা কোনোভাবে হ্যারাস করার সুযোগ তার নাই। Am I clear? জি স্যার। স্যার আমি একটা বিষয় একটু ক্লিয়ার না, সেটা হচ্ছে সম্বোধন করার ব্যাপারটা, মানে এই জিনিসটা একটু আবার যদি বলতেন, মানে কাকে সম্বোধন মানে করে, যেমন আমরা বলি প্রিয়, মানে শ্রদ্ধেয় স্যার, এরকম করে এই বিষয়টা। হ্যাঁ, আপনি 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 কাউকে সম্বোধন করার দরকার নাই। আপনি শ্রদ্ধেয় সম্পাদক লিখে দেবেন। এইগুলো না, সম্পাদক লিখতে হয়, তার কারণ হলো, যদিও সম্পাদক নিজে কিছুই দেখেন না, মূল সম্পাদক যিনি থাকেন, কিন্তু সব অ্যাড্রেস গুলো পাঠাতে হয় সম্পাদককে
মেনটেন করে। এটা একটা ক্রাইটেরিয়া, দীর্ঘদিনের প্রচলিত একটা ইয়ে, যে সম্পাদক, শ্রদ্ধেয় সম্পাদক। আর ওই আমাদের পেজ গুলো যে থাকে না, প্রত্যেকটা পেজের যেমন যেমন বলে সিটি এডিটর, শহর সম্পাদক, যেমন নিউজ এডিটর, তিনি হলো আপনার সংবাদ সম্পাদক। এরকম প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা সম্পাদক থাকে। মূল একজন সম্পাদক থাকেন, মূলত আপনার চিঠি হোক আর্টিকেল হোক সেটা সম্পাদককে উল্লেখ করে। এডিটোরিয়াল ডিপার্টমেন্টটা হচ্ছে পত্রিকার প্রধান যে সম্পাদক থাকেন, মূল যে সম্পাদক থাকেন তার নিয়ন্ত্রণাধীন ডিপার্টমেন্ট এটা। এবং এটার একজন বিভাগীয় প্রধান থাকে, যেটা আমি ইত্তেফাকে পালন করি। ওইরকম ওই বিভাগীয় প্রধানই দেখে, কিন্তু অন বিহাফ অফ সম্পাদক। ফলে সম্পাদক শব্দটা মেনশন করে আপনি আপনার চিঠি হোক আর্টিকেল হোক পাঠিয়ে দিতে পারেন। তো আমরা অনেক কথাই বললাম। প্রথমে কন্টেন্ট রাইটিং নিয়ে বলতে গিয়ে শেষ পর্যন্ত পত্র পত্রিকার লেখালেখির প্রশ্নটাই আসলো, অনেকে জিজ্ঞাসা করলেন। আর লেখালেখির অনেক সুযোগ আছে, অনেক ক্ষেত্রে আপনি প্রফেশনালিও লেখালেখি করতে পারবেন। আচ্ছা, গুড। হ্যাঁ, দেখেন, আপনার চিঠি 17 তারিখে প্রকাশ হয়েছে, আপনাকে কিন্তু কেউ চেনে না, কিন্তু আপনার চিঠিটা কিন্তু ঠিক হিসেবে দিয়েছে, যেহেতু আপনি ভালো লিখেছেন আলটিমেটলি। তো এই হলো বিষয় আর কি। আর কন্টেন্ট লেখার এখন অনেক জায়গা আছে। আপনারা কন্টেন্ট গুলো কোন ক্ষেত্রে লিখবেন আপনি জানেন। এইটাও কিন্তু এক ধরনের কন্টেন্ট। আমি বলি, বিভিন্ন বড় বড় কোম্পানি ব্র্যান্ড চায়, লোগো চায়, জাপানি, জার্মানি, বিভিন্ন জায়গা থেকে লোগো চায়, যে তারপরে গাড়ির কোম্পানির বিভিন্ন নাম থাকে না, সেই নাম চায়। যা যদি কারোটা পছন্দ হয়, ওরা কিন্তু $মিলিয়ন দিয়ে সেই নামটা কিনে নেয় এবং টাকা পৌঁছে দেয়। এইটাও কিন্তু এক ধরনের কন্টেন্ট তৈরি। ফলে কন্টেন্ট তৈরির নির্দিষ্ট কোনো জায়গা নেই, আপনাকে সার্চ আউট করতে হবে যে আপনি কোন ব্যাপারটায় আগ্রহী সর্বাধিক পরিমাণ। এবং এই যে ইদানিং চাইনিজ অনেক কোম্পানি বেরিয়েছে যারা কন্টেন্ট রাইটিং করায়। এমনকি এক ধরনের কন্টেন্ট রাইটিং আছে, আপনাকে কিছু করতে হবে না, সারাদিন বসে আবরাকাডাবরা লিখে দিতে হবে, আবরাকাডাবরা লিখে দিতে হবে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। যদিও এই কাজগুলোর সঙ্গে আমি খুব বেশি পরিচিত না, কিন্তু যৎসামান্য জানি। এরকম কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে নানান ধরনের মেথড আছে, নানান ধরনের জায়গা আছে। আপনারা যে 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 জায়গাটায় আগ্রহী সেই জায়গাটায় নিয়ে কাজ করবেন। আমার মনে হয় আমরা অলরেডি 1 ঘন্টা পার করে ফেলেছি। জালাল ভাই। জি স্যার। জি, তো এই হলো কথা। আপনারা আশা করি আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে কন্টেন্ট রাইটিংটা কি, কন্টেন্ট রাইটিংটা কেন লিখবেন, কন্টেন্ট রাইটিংটার ভিতরে নিজেদের আগ্রহ কিভাবে তৈরি করবেন, কন্টেন্ট রাইটিং এর ডিমান্ডটা কি, বিশেষ করে মূলত কন্টেন্ট রাইটিং এর কোয়ালিটিটা কেমন হওয়া উচিত, তাই না? জি স্যার। জি। তো আমরা এখন শেষ করতে পারি কি জালাল ভাই? স্যার, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। আমরা কি আর কারো, কেউ যদি কোনো কিছু প্রশ্ন করতে চান তাহলে মাইক ওপেন করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, নাজমুল সাহেব। স্যার, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি ঢাকা ভার্সিটি আন্ডারে। তো ভেরি গুড। কোথায়? আমার স্যার শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজে। আচ্ছা, ভেরি গুড।
হ্যাঁ, স্যার জলবায়ু পরিবর্তন নিয়ে আমি অনেক কন্টেন্ট লিখছি সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে বিভিন্ন ব্লগ সাইটে। তো হচ্ছে হুম। আমি বিভিন্ন এডিটোরিয়ালেও মানে এডিটোরিয়াল বরাবর ইমেল করেছিলাম, কিন্তু সেগুলো প্রকাশিত হয়নি। একটু আগে আপনি বললেন যেগুলো কারণে হয়নি। আমাদের তো হচ্ছে- পত্রিকায় পাঠিয়েছেন? না স্যার, এটা ইত্তেফাকে পাঠানো হয়নি, অন্যান্য গুলোতে পাঠিয়েছি। আচ্ছা, আমাদের এখানে পাঠাননি। স্যার, আচ্ছা, জলবায়ু পরিবর্তন অবশ্যই একটা অত্যন্ত বার্নিং সাবজেক্ট, নিঃসন্দেহে। কিন্তু জলবায়ু পরিবর্তন নিয়ে আপনি যদি আহ, আহ, কিছু ধারণা, কিছু নতুন কথা, কিছু ইনফরমেটিভ লেখেন, আমার ধারণা জলবায়ু পরিবর্তন নিয়ে তো আহ, ছাপবার কথা পত্রিকাগুলোর, কেন নয়? তাই না? জলবায়ু পরিবর্তন খুবই বার্নিং ইস্যু, এবং জলবায়ু পরিবর্তনের ব্যাপারে উম, আমরাও আগ্রহী। কখনো কখনো জলবায়ু পরিবর্তন নিয়ে লেখা প্রায়শই আমরা দিয়ে থাকি। তার কারণ হলো জলবায়ু পরিবর্তনের, হ্যাঁ, এখন কথা হলো যে জলবায়ু পরিবর্তন নিয়ে আপনি কি লিখছেন, সেইটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। যদি ব্যাপারটা এমন হয় যে জলবায়ু পরিবর্তন নিয়ে আপনি যা লিখেছেন তা অলরেডি বিন পাবলিশড, এবং নতুন কিছু জানবার নাই, তাহলে হয়তো অনাগ্রহী হয়ে উঠতে পারে আহ, পত্রিকায় যিনি এডিট করে, যারা এডিটর থাকেন তারা। এখন ডিপেন্ড করে আপনার এয়ার লেখাটার পলিউশন নিয়ে কোয়ালিটি। লিখেছিলাম স্যার, এয়ার পলিউশন নিয়ে লিখেছিলাম গত, মানে যেগুলো সরি, এয়ার পলিউশন